দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির আলোচিত বিষয় নিয়ে এবং এখানে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হন, তুলে ধরবার চেষ্টা করি অর্থনীতির গতি প্রকৃতি এবং সেখান থেকে অর্থনীতির সংকট সমাধান বা উত্তরণের পথ খুঁজবারও চেষ্টা করি আমরা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অর্থনীতিবিদ সময় দিয়েছেন, যিনি একই সাথে গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন সদস্য হিসেবে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির এবং র্যাপিডের নির্বাহী পরিচালক গবেষণা সংস্থা। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, ডক্টর এম আবু ইউসুফ আমাদের সঙ্গে আজকে রয়েছেন, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর এম আবু ইউসুফ আপনাকে। ধন্যবাদ স্যার। আমরা শুরুতেই আসলে আপনি অর্থনীতির যদিও উন্নয়ন অধ্যয়ন বিভাগের একজন শিক্ষক, কিন্তু আমরা জানি যে আপনি নিয়মিত অর্থনীতি বিষয়ে গবেষণা করে আসছেন এবং শ্বেতপত্র উন্নয়ন কমিটির সাথেও যুক্ত হয়েছেন। অর্থনীতি নিয়ে নিয়মিত আমাদেরকে গবেষক হিসেবে পর্যবেক্ষণ তুলে ধরছেন। একেবারে যদি বলা হয় নতুন এক বাংলাদেশ, নতুন নেতৃত্ব, নতুন আকাঙ্ক্ষা, সেখানে আসলে এই বাংলাদেশ, আজকে স্টুডিওতে আপনাকে আমরা প্রথমবারের মতো পেয়েছি পট পরিবর্তনের পর। এই বাংলাদেশের অর্থনীতির অনেক চ্যালেঞ্জ হয়তো রয়েছে, এখন আসলে সেই অর্থনীতি কেমন চলছে বা এই বাংলাদেশের অর্থনীতি কতটুকু সচল আছে মনে করছেন? কারণ আমরা নানা অস্থিরতা আসলে দেখছি, পোশাক খাত থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে অনাস্থা রয়েছে। সব মিলিয়ে আপনার কাছে মোটা দাগে একটা মূল্যায়ন জানতে চাই, এরপর আমরা খাতভিত্তিক আলোচনায় যেতে চাই। জি, আসলে অর্থনীতি এবং রাজনীতি দুটোই আসলে পারস্পরিক সম্পর্ক যুক্ত। তো এখন যেহেতু একটা নতুন প্রেক্ষাপট এসছে, আমরা সবসময় বলে থাকি একটা পরিবেশ দরকার, সেই এনাবলিং এনভায়রনমেন্টটা কিন্তু এখন বিরাজ করছে। আমরা বলে থাকি যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। তো সেখানে নতুন করেই অনেক কিছু ভাবনা করতে হচ্ছে। প্রথম যে ভাবনাটি অর্থনীতির কথা যদি আমরা বলি, অর্থনীতির তথ্য উপাত্তগুলো আসলে কি অবস্থার মধ্যে আছে, তো সেটিকে মাথায় রেখে আপনারা দেখেছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম কাজটি করেছে যে আসলে বেঞ্চমার্কটা কি, অর্থনীতির প্রকৃত চিত্রটা কি। যখন কোনো একটা রাজনৈতিক সরকারের আন্ডারে থাকে তখন দেখা যায় যে তথ্য উপাত্তগুলো কতটুকু নিরপেক্ষ বা কতটুকু ক্রেডিবল, সেটা নিয়ে অনেক সময় বিভিন্ন প্রশ্ন থাকে। সেই জন্য সামগ্রিক চিত্রটা তুলে ধরার জন্য আপনারা জানেন যে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছে, সেই কমিটিটা কাজ করছে এবং আরেকটি কমিটি কাজ করছে যেটি হচ্ছে রিসোর্স কিভাবে মোবিলাইজ করা যায় দেশে বিদেশে, সেটা নিয়েও পাশাপাশি দুটো কমিটি করা হয়েছে, সেটা কাজ করছে। এখন অর্থনীতির আসলে যেই ইন্ডিকেটরগুলো, সেখানে আমরা জিডিপি বলি অথবা পার ক্যাপিটা ইনকাম বলি, আমাদের এক্সপোর্ট, আমাদের মূল্যস্ফীতি এবং মূল্যস্ফীতি, অনেক কিছুই আসলে প্রথম ধাপটা হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। সেই জায়গাটা আমরা দেখছি কিছুদিন ধরেই, পার্টিকুলারলি কোভিড পরবর্তী পিরিয়ডে এক্সটার্নাল যে চাপ আছে প্লাস হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ সব কিছু মিলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আমাদের আনাটাই একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। তারপরে এখন যেটি হচ্ছে যে আপনার যে আমরা যদি বলি যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির পার্টিকুলারলি অ্যাজ এ নেট ইম্পোর্টার কান্ট্রি, যেহেতু আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয় অনেক কিছু, তো সেই জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমাদের যদি ঠিক জায়গায় না থাকে তো সেটি আসলে খুবই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেহেতু অনেক কিছু আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে, আবার যা আমরা এক্সপোর্ট করছি তার ইন্টারমিডিয়ারি যে গুডস আছে সেটিও আমাদেরকে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে। তো প্রথম যে চ্যালেঞ্জটা আমি মনে করি, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা, এই রিজার্ভটা মানে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসা। আমরা অনেক সময় বলে থাকি যে এটি যদি এখন আপাতত 3 মাসের যে ইম্পোর্ট, 3-3.5 মাসের ইম্পোর্ট পেমেন্ট করার মতো আমাদের ক্যাপাসিটিটা আছে। আরেকটি হচ্ছে যে এখন 2 ধরনের তথ্য আছে, কিন্তু একটা হচ্ছে যে টোটাল যে আমাদের রিজার্ভটা কতটুকু আছে, আরেকটা হচ্ছে যেটা ইউজেবল রিজার্ভ, অর্থাৎ আমরা কতটুকু ব্যবহার করতে পারছি। কারণ কিছু রিজার্ভের একটা অংশ আপনারা জানেন যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড সেখানে দেয়া আছে,
বিনিয়োগ করা আছে, সেখানে যারা এন্টারপ্রেনার আছে তারা সেটাকে ব্যবহার করছে, যেটি চাইলেই কিন্তু আমরা এক্সপোর্টের মধ্যে আনতে পারি না। সেটিকে যখন আমরা সমন্বয় করি 3.5 মাসের মতো আমাদের এখন আমরা যদি অনেক কন্ট্রাকশনারি আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নেওয়া হচ্ছে, ইম্পোর্ট রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এইটাকে একটা সম্মানজনক জায়গার মধ্যে নিয়ে যাওয়াটা, একটা স্ট্যান্ডার্ড জায়গার মধ্যে নিয়ে যাওয়াটা খুব, এখন এটি নিতে হলে কতগুলো সোর্স আছে এই ফরেন রিজার্ভের। একটা হচ্ছে এক্সপোর্ট আর্নিংস। তো এক্সপোর্ট আর্নিংস তো আমাদের একটা প্রেশারের মধ্যে আছে। একটা জিনিস হচ্ছে আমরা অনেক বছর থেকে বলে আসছি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলে আসছি, কিন্তু সেটি আমাদের আসলে বিভিন্নভাবেই হয়নি। এখন আমরা ওয়ান প্রোডাক্ট যেটা আমাদের আরএমজি যেটি আছে, সেটি আমরা 3টা আরের কথা বলি অনেক সময় ইকোনমিতে, সেটি হচ্ছে রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস, আর হচ্ছে আমাদের রাইস প্রোডাকশন যেটা আমরা। তো এই যে আপনার রেডিমেড গার্মেন্টস আমরা দেখছি যে এখানেও কিন্তু এক ধরনের অস্থিরতা আছে। সুতরাং এক্সপোর্টটা আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে, সেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করে, অথবা এই যে অস্থিরতাটা হচ্ছে যাতে আমাদের এক্সপোর্টের যে অর্ডারগুলো আছে সেটা যাতে অব্যাহত থাকে, সেই জায়গাটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্স সহকারে দেখতে হবে। সুতরাং এক্সপোর্ট, রেমিটেন্সের জায়গায় আমরা খুব ভালো একটা ইতিবাচক সাড়া আমরা দেখেছি। দেখেন, একটা সরকারের প্রতি যখন কনফিডেন্স থাকে, আমাদের যারা প্রবাসী আমরা যাদেরকে বলেছি রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এখন আনুষ্ঠানিক যেটা আমরা ফর্মাল চ্যানেল যেটাকে বলছি, তারা আগেও হয়তো পাঠাতো, মাঝখানে হয়তো একটা স্থবিরতা ছিল যেহেতু একটা রাজনৈতিক অনিশ্চয়তা ছিল, এখন কিন্তু তারা ফর্মাল চ্যানেলে পাঠাচ্ছে, এবং 1 মাসে আপনারা দেখেছেন $2.7 বিলিয়ন আমাদের এই রেমিটেন্সটা আসছে। তো রেমিটেন্স নিয়ে আমরা আশা করি যে কিছু উদ্যোগ হয়তো নিতে হবে, কিভাবে আমরা এটাকে স্কিল ডেভেলপমেন্ট করে আরও স্কিল ম্যান পাওয়ারদেরকে নিতে পারি, যেখানে আমাদের রেমিটেন্সের অথবা প্রবাসীদের পাঠানোর যে প্রতিবন্ধকতাগুলো আছে মালয়েশিয়ার মার্কেট থেকে আরম্ভ করে, সেগুলো আমাদের কান্ট্রি স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি নিয়ে সেটাকে আমাদের এগোতে হবে। তো রেমিটেন্সের ব্যাপারে আমরা আশাবাদী, একটা ভালো সাড়া, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন তাদেরকে যে সম্মানটা দেওয়া দরকার সেই সম্মানটা যাতে আমরা দিতে পারি, দেশে বিদেশে, সেটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ হোক, তাদের রিকগনিশন হোক। আমি ব্যক্তিগতভাবে অনেক দিন থেকেই বলে আসছি তাদেরকে যেমন আমরা সিআইপি কার্ড দেই বা তাদেরকে এরকম একটা রেমিটেন্স কার্ড যদি দেওয়া হয়, ওই কার্ডটা বিমানবন্দর থেকে আরম্ভ করে সব জায়গায় তাদেরকে আমরা যাতে একটা স্পেশাল একটা সম্মান তাদেরকে জানাতে পারি। তাদের পরিবারের যারা বাচ্চারা যখন স্কুলে বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিতে গিয়ে অথবা কোনো পাবলিক সার্ভিস নিতে গিয়ে তারা যাতে মনে করে যে নিজেদেরকে গর্বিত বোধ করতে পারে, কারণ রেমিটেন্স হচ্ছে 100% ভ্যালু এডিশন। আরেকটা জায়গায় আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর ধরে 1 মাস মতো সময় তারা আপনারা দেখলেন দায়িত্ব নিল, এর মধ্যে ডেভেলপমেন্ট পার্টনারগুলোর সাথে যে সাড়াটা আমরা দেখেছি, এটি দেখেন একটা ক্রেডিবল গভর্নমেন্ট যখন থাকে এবং আস্থার জায়গা যদি থাকে, আমরা দেখছি যে বিশ্বব্যাংক একের পর এক কিন্তু সহযোগিতা, পিপল যদি রাইট প্লেসে থাকে, রাইট পিপল রাইট প্লেসে যদি থাকে, তাহলে দেখেন ডেভেলপমেন্ট পার্টনারদের একটা কনফিডেন্সের জায়গা, এটি কিন্তু আমাদের বহির্বিশ্বেও কিন্তু এক ধরনের বার্তা দিবে যে বাংলাদেশে এখন এরকম একটা সরকার এসছে। এবং আপনি দেখবেন আমাদের অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, গভর্নর বলেন, অর্থাৎ অনেক যোগ্য মানুষ কিন্তু এখন আছে। আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ, অ্যান্ড উই হ্যাভ টু সিজ দিস অপরচুনিটি। এই সময়টা এবং এই অপরচুনিটিটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদেরকে আসলেই আমরা একটা অনেক বড় অনেক বেশি পিছিয়ে যাব আমরা মনে করি। তাহলে $10 বিলিয়ন একটা কমিটমেন্ট কিন্তু আমরা অলমোস্ট পেয়ে গেছি ডেভেলপমেন্ট পার্টনারদের, এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা বাজেটারি সাপোর্টও কিন্তু এখানে কিন্তু আসছে। তো বাজেটারি সাপোর্টে কারণ আপনার সেখানে কিছু কন্ডিশনও আছে, কোথায় কোথায় রিফর্ম, এবং এইটার সাথে সম্পর্কিত দেখেন অনেকগুলো রিফর্ম কমিশন কিন্তু করা হয়েছে, অলরেডি 6টা রিফর্ম কমিশন করা হয়েছে। তো সেই রিফর্ম কমিশনগুলোকে একটা টাইম বাউন্ডিং, যেমন শ্বেতপত্র নিয়ে যেমন একটা টাইম বাউন্ডিং দেওয়া আছে যে এটি 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে, ঠিক যারা কমিশনগুলো করা হয়েছে সেখানেও কিন্তু 3 মাসের। তাহলে যদি সরকারের কাছে
ধরেন 90 দিনের মধ্যে যদি তার কাছে সমস্ত ইনফরমেশনগুলো, হালনাগাদ ইনফরমেশনগুলো যদি আসে যে কোন জায়গায় কি অবস্থা আছে, তখন যে আমরা বলছি রিফর্ম অ্যাসপাইরেশন, যেটা যে আমরা আসলে কোন কোন জায়গায় রিফর্মগুলো চাই, তাহলে দেখেন এটা একটা এভিডেন্স বেসড অ্যানালিসিসের মাধ্যমে পলিসি মেকাররা সেই রিফর্মটা করতে পারবে। তো সেই জায়গাগুলো আমরা মনে করি একটা সঠিক জায়গা আছে। পাশাপাশি আরেকটা জায়গা, এই যে ডেভেলপমেন্ট পার্টনারদের আমাদের কিন্তু ওভারসিজ যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স আছে, সেটি কিন্তু পাইপলাইনে আমাদের অ্যারাউন্ড 45 থেকে 47 বিলিয়ন ডলার কিন্তু আগে কমিটমেন্ট করা আছে ডেভেলপমেন্ট পার্টনারদের। সেই কমিটমেন্ট, সেই পাইপলাইনগুলো যাতে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি, সেই জায়গাটাও আমি মনে করি যে আমাদের একটা সরকারের উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে সেটি আমাদের যদি পাইপলাইন থেকে আমরা যদি নিয়ে আসতে পারি টাকাগুলো, মানে ডলারগুলো, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। স্যার, আপনি অনেকগুলো ইতিবাচক বিষয় বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পরে আর্থিক খাতে আমরা নতুন নেতৃত্ব, অনেক যোগ্য লোককে আমরা দেখেছি। এটা তো গেল আমাদের অনেক ইতিবাচক বিষয়, কিন্তু তাদের কাঁধে তো অনেক চ্যালেঞ্জও রয়েছে। এখন আসলে মোটা দাগে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো কি, তাদের কোন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত, সেই জায়গাগুলো নিয়ে আসলে আমি আপনার কাছে জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতি নেবার আমাদের সময় হয়েছে। দর্শক, অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, রয়েছেন আমাদের সঙ্গে অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমরা আরও আলোচনা করব সমসাময়িক অর্থনীতি নিয়ে একটা ছোট্ট বিরতির পর। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, র্যাপিডের নির্বাহী পরিচালক, একই সঙ্গে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য। স্যার, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যে আলোচনা করছিলাম বিরতির আগে, যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কাঁধে আসলে অনেক রকম চ্যালেঞ্জ, একটা নতুন বাংলাদেশ, নতুন করে রাষ্ট্র মেরামতের যে কাজ, সেখানে আসলে অর্থনীতির যে আমরা গতিধারা এখন লক্ষ্য করছি, নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে অতিবাহিত হতে হচ্ছে। কোন বিষয়গুলোকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা উচিত এবং সেগুলি কতটা কার্যকর করে হচ্ছে বলে মনে করেন? বিশেষ করে মূল্যস্ফীতির চাপ কিন্তু আমাদের কাঁধে এখনও রয়েছে, মানুষ কিন্তু স্বস্তি চায়। জি, আসলে যখন এই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সাধারণ মানুষের প্রত্যাশাটাও কিন্তু অনেক বেড়ে গেছে। বিভিন্ন, আপনি দেখবেন যে বিভিন্ন সেক্টরে সবার একটা প্রত্যাশা, দাবি নিয়ে তারা আসছে যে না, আমরা এখন একটু মন খুলে বলতে পাচ্ছি, এবং সরকারও কিন্তু চেষ্টা করছে সেগুলো শুনে কিছু উদ্যোগ গ্রহণ করার। এখন সাধারণ মানুষের জীবন এবং জীবিকার সাথে সবচেয়ে বেশি যে বিষয়টা জড়িত, সেটি হচ্ছে ইনফ্লেশন, যেটা আমরা মূল্যস্ফীতি বলে থাকি। এখন এই মূল্যস্ফীতির চাপ কিন্তু আমরা দেখছি গত প্রায় 15 মাস এরকম ধরে এটি একটি ডাবল ডিজিটে আমরা মূল্যস্ফীতি দেখতে পাচ্ছি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিটা। কারণ এটি হচ্ছে সাধারণ মানুষের আপনার জীবনযাত্রার সাথে তাদের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতাকে কিন্তু তাদের কমে যাচ্ছে। তো সেটিকে প্রাধান্য দেওয়ার জন্য আপনি জানেন যে আমাদের যে মুদ্রানীতি আছে, সেই মুদ্রানীতিতে অনেক আগে থেকেই আসলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা গ্রহণ করা হচ্ছে। তো সেটি যেমন উদ্যোগটা এখনও কিন্তু সেটি বলবৎ আছে, এবং ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে বাংলাদেশ ব্যাংকের যেটি মনিটারি পলিসির যে ইনস্ট্রুমেন্ট আছে, সেটি প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি আমরা বলে থাকি এটা হচ্ছে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে আপনি কিন্তু ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারবেন না। এটার সাথে ফিসক্যাল পলিসির যে এক ধরনের কোঅর্ডিনেশন প্লাস হচ্ছে বাজার ব্যবস্থাপনা, যেটা যে মার্কেটের, তো তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে মনিটারি পলিসি, সেটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আপনার ফিসক্যাল পলিসি। অনেক সময় আমরা দেখি ট্যারিফ রেশনালাইজ করা হচ্ছে, এসেনশিয়াল যে সমস্ত প্রোডাক্ট আছে, কিন্তু সেটার রিফ্লেকশনটা কিন্তু আমরা মানে মাঠ পর্যায়ে আমরা সেটা রিফ্লেকশন পাচ্ছি না। আমরা আসলে সেই জায়গাটি নিয়ে আসলে আমার উদ্বেগের জায়গাটি, যেটি আসলে মানুষ বলছেন যে আমরা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে সেটি যদিও আমরা গত মাসে সামান্য কমতে দেখেছি মূল্যস্ফীতির পরিমাণ। জি, তো যেটি বলছিলাম যে মনিটারি পলিসি একা কিন্তু এটি পারবে না, এটার সাথে ফিসক্যাল পলিসি আমরা দেখছি যে রেশনাল ট্যারিফ রেশনালাইজেশন করে, যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, প্লাস হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে সেটি করা হয়।
এখন সমস্যাটা হচ্ছে অনেক সময় ট্যারিফ কমানোর পরেও দেখা যাচ্ছে বাজারে তার রিফ্লেকশনটা হয় না। তাহলে কি করতে হবে? বাজার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা জোরদার করতে হবে, যে পুরো যে সাপ্লাই চেইনটা আছে, কোনো একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমরা শুনি যে আলুর যে উৎপাদন, এবং যিনি উৎপাদন করছেন উনি পাচ্ছেন 28 টাকা, আমরা যেটুকু বিভিন্ন রিপোর্টে দেখি। সেই আলু কিন্তু বিভিন্ন হাত বদল হয়ে আমি এন্ড কনজিউমার হিসাবে সেটি আমি 60 টাকা দিয়ে কিনছি। তার মানে এটি হচ্ছে দ্বিগুণের বেশি আমি পড়ে যাচ্ছে। তাহলে পুরো সাপ্লাই চেইনটায় এটি মনিটর করার বিষয় আছে। কতগুলো এসেনশিয়াল প্রোডাক্ট যদি এইভাবে মনিটর করা হয় যে আসলে কোন জায়গা থেকে একদম যেটি প্রোডাকশন হচ্ছে সেখান থেকে কতগুলো হাত বদল হয়ে, এবং কোথায় কোথায় এই সাপ্লাই চেইনটার মধ্যে যদি কোনো ধরনের ডিসরাপশন থাকে সেটা কিভাবে ওভারকাম করা যায়। প্রত্যেকটা স্টেপে যে নাকি পাইকারি বা খুচরা বিক্রেতা আছে তারা তো প্রফিট করবেন, সেটা যাতে একটা রেশনাল প্রফিট হয়, অর্থাৎ তারা যাতে যেটা ন্যূনতম যে প্রফিটটা তাদের করতে হয় সেটি করার যদি করা যায়, এবং সেটি যদি এনশিওর করা যায় যে না এর বেশি করা যাবে না, বাজারে কোনো কেউ স্টক করতে পারবে না, অথবা বাজারে কোনো ধরনের আর্টিফিশিয়াল ক্রাইসিস কেউ সৃষ্টি করতে পারবে না, এই মনিটরিংটা আসলে কিন্তু আমরা দেখছি। চাঁদাবাজির কথা বলা হতো অবশ্যই, কারণ আমরা তো আশা করছি যে এই সরকার ক্ষমতায় আছে, এখানে কোনো ধরনের ঘুষ থাকবে না, কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। আমরা আশা করছি সেরকম একটা জায়গায় আমরা ধীরে ধীরে পৌঁছতে পারবো। তো সেটি যদি হয়, তাহলে যদি চাঁদা ঘাটে ঘাটে যে আগে চাঁদা দিতে হতো সেটি যদি না দিতে পারি, তাহলে এবং যে বাজার কর্তৃপক্ষ যারা আছে, আপনি দেখবেন প্রত্যেকটা ব্যবসায়ী যে সমিতি আছে তারাও এইরকম একটা পজিটিভ রোল প্লে করতে হবে। আসলে সরকারের একার পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব না। আমরা জনগণও বা যার যে জায়গা থেকে আমরা যদি আমাদের রোলটা প্লে করতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি সরকার বলেছেন, আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি বলেছেন যে হয়তো 5-6 মাসের মধ্যে আমরা ইনফ্লেশনের একটা ভালো জায়গা, গভর্নর নিজেও বলেছেন। হ্যাঁ, আর গভর্নর সাহেব নিজেও বলেছেন যে এটি আসলে আরেকটা জায়গা, যেটি আমরা যখন আমরা কোনো ধরনের এস্টিমেট করি যে আসলে সারা বছর ব্যাপী যাতে আমরা আমাদের, যেমন মনে করো আলু বলেন, পেঁয়াজ বলেন, যে আমাদের কতটুকু ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা যাতে ঠিকমতোভাবে ডিমান্ডটা এস্টিমেট করা হয়, কতটুকু আমাদের ডোমেস্টিক প্রোডাকশন, কতটুকু আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি, এবং সেই নিয়ে আসাটা যাতে আমরা যেটা মার্কেট অ্যানালিসিস করি কোন জায়গা থেকে আমরা কমে আনতে পারি, সেটি যদি আমরা করতে পারি, এবং এই যে সমন্বয়ের কথা বলেছে যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটার যদি সঠিক মনিটরিং করা যায় এবং ইমপ্লিমেন্টেশনটা যদি সঠিক হয়, আমি আশাবাদী এটি আমাদের সিঙ্গেল ডিজিটের মধ্যে ইনফ্লেশনটা চলে আসবে। স্যার, আমরা ছোট ছোট করে আরও বেশ কিছু বিষয় আপনার কাছে জানতে চাই। যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে 1 মাস মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়, কিন্তু এর মধ্যেই দেখছি যে রাজনৈতিক নানা রকম চাপ রয়েছে, আবার বৈষম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়ে যে ধরনের অমানবিক ঘটনাগুলো ঘটছে, এক ধরনের মানুষের মধ্যে আবার উদ্বেগ তৈরি হচ্ছে যে আমরা কি আবার পুরনো পথে হাঁটছি, পুরনো সংস্কৃতির পথে হাঁটছি, আমরা তো পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে হাঁটছি। তো সেখানে আপনার যদি একটু মূল্যায়নের কথা বলাও হয় যে 1 মাসে তারা যে পারফর্ম করবার চেষ্টা করছেন, সেটিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে যে কোনো অভ্যুত্থানের পরেই একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, তারপরেও গত 1 মাসে কিন্তু আপনি দেখেন কতগুলো কাজ হয়েছে, কিন্তু হাত দিয়েছেন। একটা বিভিন্ন জায়গায় সংস্কারের পথে যদি আমরা যেতে হয়, তার জন্য যে প্রাথমিক উদ্যোগগুলো নেওয়া দরকার, সেই উদ্যোগগুলো কিন্তু অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যেটির ফল পেতে কিন্তু আমাদের সময় লাগবে। অর্থনীতির আরেকটা বিষয় কিন্তু যেটি আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে ফিসক্যাল স্পেস। আমাদের যে রেভিনিউ, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ডোমেস্টিক রেভিনিউটাও আমরা কিভাবে বাড়াতে পারি। কারণ আপনি দেখেন আমাদের কিন্তু এখন এক্সটার্নাল যে ডেটটা, মানে আমাদের সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের সেটি যদি আমরা দেখি, আমাদের সব মিলে আমরা এখন $100 বিলিয়ন উপরে কিন্তু আমাদের ঋণ আছে, এবং বাজেটের মধ্যে আপনি দেখবেন আমাদের যে ঋণের যে সুদ, সেই সুদটা কিন্তু আপনি দেখবেন আমরা এডুকেশনে যা খরচ করছি ঠিক সমপরিমাণ কিন্তু আমরা ইন্টারেস্ট পেমেন্ট দিচ্ছি। তাহলে আমরা কিভাবে ডোমেস্টিক রেভিনিউটা কিভাবে বাড়াতে পারি,
এরকম একটা দেশে অনেক দিন থেকে আমরা বলে আসছি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটি হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনার হাতে যদি ফিসক্যাল স্পেস আপনি যদি না বাড়াতে পারেন, আপনি এডুকেশনে বেশি খরচ করতে পারবেন না, আপনি হেলথে খরচ করতে পারবেন না, আপনি সোশ্যাল প্রোটেকশনে খরচ করতে পারবেন না। তাহলে এই জায়গাটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণভাবে এখানে কিন্তু সংস্কারটা অনেক প্রয়োজন। সেখানেও কাজ করছে। কিন্তু এখন দেখেন আমাদের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের যেই ধরনের সংস্কার দরকার, প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে এখানে দেখেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এটাকে বলা হয় যে IRD, যেটা আমরা বলছি যে ইন্টারনাল রিসোর্স ডিভিশন। এখন তার একজন সচিব থাকে, আবার NBR এর একজন চেয়ারম্যান থাকে। তারা পলিসি করবে IRD আর ইমপ্লিমেন্টেশন করবে NBR, কিন্তু দুজনে কিন্তু একই ব্যক্তি। যিনি পলিসি করছেন তিনিই কিন্তু আবার ইমপ্লিমেন্ট করছে। এই জায়গাটা কিন্তু হাত দিতে হবে, কারণ পলিসিটা এমনভাবে করা উচিত এবং NBR যাতে ইমপ্লিমেন্ট করতে পারে, দুটোর মধ্যে যাতে সমন্বয় থাকে, এখানে একটা প্রাথমিক ধাপ। আমরা বলে থাকি যে এই যে ট্যাক্স নেটটাকে আমরা কিভাবে বাড়াতে পারি। বাংলাদেশের মতো দেশে আপনি দেখেন আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করছে 35 থেকে 40 লাখের মতো, অথচ আমাদের 3 নাম্বার যেটাকে আমরা বলছি সেটি হচ্ছে 80 লাখ থেকে 85 লাখ বা ধরেন 1 কোটির মতো। তার মানে হচ্ছে আমরা অনেক আলোচনা করছি যে আসলে আমরা যদি সঠিকভাবে করদাতাদেরকে চিহ্নিত করতে পারি তাহলে অন্তত মিনিমাম 2 কোটি ট্যাক্স মানে দেওয়ার মতো মানুষ কিন্তু আমাদের আছে। আমরা যদি দেখি যে আমাদের অ্যারাউন্ড 3.5 কোটি থেকে 4 কোটি হাউস হোল্ড যদি থাকে, এর মধ্যে অন্তত 1.5 থেকে 2 কোটি কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, এখন এই ট্যাক্স নেটটা আমরা কিভাবে বাড়াতে পারি তার জন্য কিন্তু কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটি যদি আমরা করতে পারি এবং রিটার্ন সাবমিশন, আপনি দেখেন যে রিটার্ন সাবমিশন এটার 50% হয়তো রিটার্ন সাবমিট করে, তাহলে বাকি যারা যে দেয় না তাই সেইটা যাতে আমরা ফলো আপ করতে পারি। অটোমেশনের কথা আমরা বলি, অনেক সময় আমরা আমাদের পলিসি মেকারদের বলতে শুনি আমি ভ্যাট দিচ্ছি, সরকারের কোষাগারে সেই ভ্যাটটা হয়তো যায় না। এই যে অটোমেশনের কথা আমরা বলছি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস যে বসানোর কথা, সেটিও কিন্তু আমরা ভালো করে স্যার আমরা আরো কথা বলবো, আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে। বিশেষ করে রেভিনিউ সংস্কারের বিষয়টি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল। দর্শক, অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা ছোট্ট বিরতি নেবার সময় হলো, আরেকবার ফিরবো একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর এম আবু ইউসুফ, অর্থনীতিবিদ এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা বলছি সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ, সংকট এবং তা থেকে উত্তরণের পথ খোঁজবার চেষ্টা করছি। ডক্টর আবু ইউসুফ, আমরা যদি মোটা দাগে রেভিনিউ সংস্কারের কথা বলছিলেন, অনেকগুলো সংস্কারের কথা বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন নিয়ে আপনি বলছিলেন যে 1 মাস যথেষ্ট সময় নয়, আমরা জানি। এরপরেও যদি আসি আমরা অনুষ্ঠানের শেষ ভাগে সুনির্দিষ্ট করে বলি যে এই মুহূর্তে আসলে নানা রকম পোশাক খাতে অস্থিরতা, ব্যবসায়ীর এক ধরনের নিরবিচ্ছিন্ন জ্বালানি পাচ্ছেন না, আমরা যদি উৎপাদনশীলতা স্বাভাবিক না রাখতে পারি, লোডশেডিংয়ের ঘটনা ছিল, সব মিলিয়ে এই জায়গাগুলোতে জোরালোভাবে কাজ করা উচিত কিনা, যেটি আসলে অর্থনীতিকে গতিশীল করবে? আমাদের অর্থনীতির ছন্দ স্বাভাবিক আছে মনে করেন কিনা? হ্যাঁ, এখন কিছুটা তো আমরা দেখছি যে ডিসরাপশন হচ্ছে, সেটি আসলে আমাদের ঠিক করতে হবে। যেটি আমরা বলছিলাম যে এগুলো আসলে প্যারালালি আমাদের কাজ করতে হবে, একটা আরেকটার সাথে কিন্তু খুবই ইন্টারকানেক্টেড। এখন যেটি বলছিলাম রেভিনিউ বাড়ানোর ব্যাপারে, যে অটোমেশনের জায়গাগুলো, প্লাস হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে ইন্টার অপারেবিলিটি। এই যে আপনি BRTA-তে একটা গাড়ি যখন আপনি ফিটনেস করতে যান, আপনার ইনকাম ট্যাক্সটা কেটে নিচ্ছে, ঠিক সেইভাবে যদি আমরা যে সিটি কর্পোরেশনের মনে করেন আপনি হোল্ডিং ট্যাক্স নিয়ে যাচ্ছেন, একটার সাথে যাতে NBR এর একটা সম্পর্ক থাকে, অথবা আপনার ট্যাক্স অ্যাট সোর্স যেটি কাটা হচ্ছে, বাকিটা কাটা হচ্ছে কিনা সেটা যাতে আপনি এই অনলাইনের মাধ্যমে অটোমেশনের মাধ্যমে সেটা যাতে আপনি ট্র্যাক করতে পারেন। এবং যেটি বলছি ট্যাক্স নেট বাড়ানো, প্লাস হচ্ছে ইনকাম ট্যাক্স, প্লাস এই যে ভ্যাটের, আমরা শুনেছি যে ভ্যাটের 7 লাখের মতো পয়েন্ট আইডেন্টিফাই করা হয়েছে, যে সেই জায়গায় যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটি বসানোর কথা, 3 লাখের মতো আউটসোর্সিং করার কথা, কিন্তু আমরা দেখছি 10,000-এর মতো হয় নাই। অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই উদ্যোগগুলো ইমপ্লিমেন্টেশন। আপনি যদি আমাকে বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি,
চ্যালেঞ্জটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের অভাব। অর্থাৎ আমরা যে উদ্যোগগুলো নেই সেটি যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি তাহলে কিন্তু আসলে আলটিমেট আমরা যেটাকে বলি রেজাল্ট বেস যে আউটকাম, সেই আউটকামটা কিন্তু আমরা যে সংস্কার যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকারের চাপও রয়েছে, তাদেরকে নির্বাচন দিতে হবে, এরকম চাপের মধ্যে পড়ে তারা এই ধরনের দীর্ঘমেয়াদী বড় সংস্কার কতটুকু আনতে পারবে এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আপনি নিজেও যেহেতু একটি কমিটিতে রয়েছেন। আসলে আমরা বারবারই বলতে শুনছি যে এটি খুবই রিয়েলিস্টিক, আপনাকে কিন্তু সময় দিতে হবে। যেহেতু একটা সুযোগ এসছে বাংলাদেশের জন্য, পরিবর্তনের সুযোগ এসছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ এসছে। আমি মনে করি যে এই সরকারকে একটা যথেষ্ট যৌক্তিক একটা সময় দেওয়া উচিত, যাতে সংস্কারগুলো করলে সবারই লাভ। পরবর্তীতে যারা নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু একটা ভালো মজবুত একটা অর্থনীতি কিন্তু তারা পাবে। পাশাপাশি আমাদের যে অর্থনীতির লাইফলাইন যেটাকে আমরা বলছি, রেডিমেড গার্মেন্টসের কথা আপনি বারবার বলছিলেন, সেখানে যে অস্থিরতা, এই অস্থিরতাটা কিন্তু কমাতে হবে। সেখানে যদি কোনো ধরনের যেটা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার থাকে সেগুলো আলোচনা কিন্তু চলতে থাকবে এবং সেটা তো একদিনে সমাধান করা যাবে না, তো সেই আলোচনাও চলতে থাকবে। প্লাস আমাদের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং যে কারখানাগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, তারা যাতে তাদের যে ফুল প্রোডাকশন ক্যাপাসিটি, তারা অনেক ক্ষেত্রে আপনি দেখছেন বিনিয়োগ করছে, তাদের যে ক্যাপাসিটি আছে অনেক সময় তারা সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু ইউটিলাইজেশনটা করতে পারছেন না এবং সেটার জন্য তাদের যে জ্বালানি থেকে আরম্ভ করে ইউটিলিটিসের যে সরবরাহটা সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। না তাহলে কিন্তু আমরা মার্কেট হারিয়ে ফেলবো। আমাদের যারা কম্পিটিটররা আছে তার সেই ব্যবসা কিন্তু, কারণ যারা বায়ার তারা কিন্তু আপনার অভ্যন্তরীণ বিষয়গুলো বুঝবে না, তারা বুঝে আমি আমার প্রোডাক্ট অর্ডার দিয়েছি, আমি প্রোডাক্টটা যাতে সময় মতো আমরা পেতে পারি। তো সেই জায়গাটা অবশ্যই আমাদের যে রেডিমেড গার্মেন্টসের যে বিষয়টা আছে সেটি যাতে কোনোভাবে, পাশাপাশি আমি যেটা বলেছি যে আমাদের ডাইভার্সিফিকেশনের সুযোগ আছে। সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার উদ্যোগ এবং এই যে অর্থনীতির পথ চলা, সেটি নিয়ে আপনি কতখানি আশাবাদী যে আমরা আসলে অর্থনীতি খুব তাড়াতাড়ি একটা পরিবর্তনের দিকে যাবে, আমরা একটু শক্তিশালী অর্থনীতির দিকে যাব, সামষ্টিক অর্থনীতির সূচকগুলো আরেকটু শক্তিশালী হয়ে উঠবে? আমি তো খুবই আশাবাদী যে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এবং আমরা যদি সবাই সহযোগিতা করি, ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দিক থেকে সহযোগিতা করবে, যারা আমরা অন্য যে সমস্ত স্টেক হোল্ডার্সগুলো এবং রাজনীতিবিদরা তারা যদি সহযোগিতা করে, আমি মনে করি আমাদের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, যারা পরিবর্তন করতে চাচ্ছেন এবং কিছু উদ্যোগ যেহেতু নেওয়া হয়েছে, ইনস্টিটিউশনস যে ডেভেলপমেন্ট, আমাদের যে ইনস্টিটিউশনসগুলো সেখানে যে ভালনারেবিলিটিগুলো আছে আপনারা দেখেছেন, বিভিন্ন পরিচালনা পর্ষদ বা সেটা আবার পুনর্গঠন করা হয়েছে, তো সেগুলোর মাধ্যমে আমরা আশা করছি আমরা যদি সবাই সহযোগিতা করি আসলে পরিবর্তন আমরা করতে পারবো। এবং পরিবর্তন করতে হলে আমি নিজে দিয়ে শুরু করতে হবে, আমি নিজে যদি সহযোগিতা করি তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্র সেই পরিবর্তনের সুফল কিন্তু আমরা সবাই পাবো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরাও আশা করব যে নতুন যে আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশার যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এই পরিবর্তনের হাত ধরে আসলে আসবে এবং সেখানে সবার সহযোগিতা যেটি প্রয়োজন স্যার বলছিলেন, সেই সহযোগিতার মধ্য দিয়ে আগামী টেকসই বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই প্রত্যাশায় আজকের মতো অর্থনীতি ভাবনা এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।